প্রিয় দর্শক, আজ ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। আমাদের আজ দুপুরের অতিথি নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক এম.আর. ওয়াসেক। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? অনেক অনেক ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আজ আন্তর্জাতিক নৃত্য দিবস এবং আপনাকে শুরুতেই জানাচ্ছি নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও এবং সমগ্র বাংলাদেশের সমস্ত দর্শককে আমি আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। একজন নৃত্যশিল্পীর জায়গা থেকে এই দিবসটি বিশেষভাবে বিশেষ বলা যেতে পারে। আপনাদের জন্য এটা একটা ঈদের দিন। আমাদের অবশ্যই অবশ্যই। আজকের দিনটি কিভাবে শুরু হয়েছে এবং সারাটা দিন কিভাবে কাটবে? আমরা সকালে র্যালি করেছি। আচ্ছা, এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে একদম টিএসসি পর্যন্ত আমরা করেছি। আর বিকেলে আমাদের অনুষ্ঠান আছে, এটা জাতীয় নাট্যশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, যেটা বড় মঞ্চ। এই মঞ্চে আমাদের অনুষ্ঠান হবে। বাংলাদেশের প্রতিষ্ঠিত দল এবং নবীন প্রতিশ্রুতিশীল যারা নৃত্য পরিচালক তাদেরও পরিবেশনা থাকবে। 3 ঘন্টা ব্যাপী আমরা ওখানে নাচ করব। এবং আজকের এই দিনের জন্য নিশ্চয় অনেকটা দিন ধরে আপনার প্রস্তুতি নিচ্ছেন। এই দিনটা তো আমাদের বৎসরের একটা দিন, যেমন নববর্ষ আমরা করি, যেমন ঈদ করি, তেমনি আমাদের নৃত্যশিল্পীদের এটা ঈদ। আমাদের পরিকল্পনাগুলো আসলে অনেক আগে থেকেই হয় এবং লাস্ট 2টা বছর রোজার জন্য আমরা এই দিনটা করতে পারি নাই আর কি। তো এবারে আমরা এটা পেরেছি। তারও আমেজে এবারে আপনারা এই দিনটা পালন করছেন। অনেকদিন পর আমরা, এর আগে করোনা গেছে, তখনও এটা ঝামেলা হয়েছে। এবারে অনেক ভালোভাবে করছি আর কি আমরা। আচ্ছা, এবারে প্রতিপাদ্য হচ্ছে বিশ্ব নাচের ছন্দময় আসবে শান্তি কাটবে ভয়। এই প্রতিপাদ্য নিয়ে এবারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হচ্ছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে নাচের মাধ্যমে কিভাবে ভয় কাটবে এবং কিভাবে শান্তি আসবে? সংস্কৃতির সবগুলো শাখাই শান্তি এবং পবিত্র। জি, আপনি নাচ, নাটক, আবৃত্তি, কণ্ঠশিল্পী যারা গান গায়, যারা তবলা বাজায়, এগুলো সব নিজেকে নিবেদিত করে পবিত্র মনে করতে হয়। মনের মধ্যে কোনো কুচিন্তা থাকলে কিন্তু হবে না, একদম আসবে এক্সপ্রেশন আসবে না, এরকম। তো আমাদের প্রথমত নাচ করলে আমরা সুস্থ থাকবো, যে ভয় ভীতি যা আছে আমরা দূর করে ফেলবো সুস্থ শরীর নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কৃতিটা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছে, এটা বাংলাদেশে না বিশ্বজুড়েই। যেমন আমাদের সোশ্যাল মিডিয়াও কিন্তু অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ধ্বংস করে ফেলেছে। ওটা ওয়ার্ল্ডে ফিল্ম ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়েছে। আমরা মনে করি খালি বাংলাদেশেই বোধহয় সিনেমা চলে না, তা না। আমি ইন্ডিয়ার বড় বড় শহরে, আমি রাঁচিতে গেলাম, একটা জায়গার নাম সুবর্ণরেখা। আমি কি তো আচ্ছা নাম হ্যাঁ, তো বলছে যে এই জায়গার নাম এটা না, এখানে একটা সিনেমা হল ছিল সুবর্ণরেখা। আচ্ছা, তো আমি বলছি সে হল নাই, কয় কিনা হল বন্ধ হয়ে গেছে, এখন মার্কেট হয়েছে, এরকম। তো গোটা ওয়ার্ল্ডেই এই সোশ্যাল মিডিয়া কিন্তু সংস্কৃতির অনেকগুলো শাখাকে স্তিমিত করে ফেলেছে। মানুষ ওই দিকে সময় দেয় বেশি। সত্যি কথা। আবার ধর্মীয়ভাবেও একটা প্রভাব বাধার সম্মুখীন আমরা হই, নৃত্যশিল্পীরা ইদানিং হচ্ছে। জি, তো আমরা এটা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, আমাদের চর্চা দিয়ে এই ভয়টাকে ওভারকাম করব, এটাই আর কি আমাদের প্রতিপাদ্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এটা তো প্রতিপাদ্য। এটা ছাড়াও একটি বাণী আছে, মানে যেটা বাংলাদেশে এই দিবসটিকে উপলক্ষ করে করা হয়েছে এবং বাণীটি আপনি দিয়েছেন। এটা আপনার মুখে শুনতে চাইবো, কি বাণী সেটা? সন্তর্পণে পথ চলা আর না, আমরা তো চলি দুপতাপ ছন্দে নুপুরের কলতানে। আলোর সমান্তরালে এসেছে আধার এক, সে আধার রুখবই। ভাঙবো সুপ্তি, আনবো মুক্তি, আমরা যে আছি কোটি কোটি মহাপ্রাণ। এটাই এবারে আমাদের বাণী ছিল। আমার তো মানে এটা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর একজনকে নির্বাচিত করা হয় যে এবারে আপনি দিবেন। তো এতদিন বিভিন্ন আমাদের সিনিয়র যারা তারা দিয়ে এসেছেন, এবারই প্রথম আমাকে এই দায়িত্বটা দেয়া হয়েছে আর কি। আচ্ছা, এই যে নাচের মাধ্যমে বা যে কোনো শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি, মানে এটা একটা অবধারিত সত্যি বলা যেতে পারে। কারণ সংস্কৃতি বা শুদ্ধ সংস্কৃতির চর্চা যত আমার মন এবং মনস্তত্ত্বকে জাগ্রত করতে পারবে, ততই আমি আসলে প্রকৃত এবং শুদ্ধ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবো। যদি জানতে চাই আপনার কাছে যে আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক নৃত্য দিবসটা কিভাবে পালিত হচ্ছে? এটা তো পুরো পৃথিবীতেই পালিত হয়।
আমাদের যে ওয়ার্ল্ড ডান্সার্স অ্যাসোসিয়েশন, আমাদের হেডকোয়ার্টার হলো সিউলে, দক্ষিণ কোরিয়া। তো আমি কোরিয়া গেছি। যেমন আমাদের বন্ধু দেশ, পার্শ্ববর্তী দেশ ভারত, ওখানে কিন্তু শিল্পীদেরকে খুব সম্মান করা হয়, মূল্যায়ন করা হয়। জি। তো ওরা একটা বাদ্যযন্ত্র, মানে একটা তবলাকে প্রণাম করে তারা বাজানো শুরু করে ভারত। এটা ওয়ার্ল্ডের আর কোথাও দেখিনি, কিন্তু এটা কোরিয়াতে দেখেছি আমি। আচ্ছা। কোরিয়াতে ওরা ওদের ইনস্ট্রুমেন্টকে সালাম করে, এইভাবে সালাম করে শুরু করে খানিকটা ভারতীয় ডিজাইন, এবং তারা শিল্পীদেরকে খুব সম্মান করে। আমরা ওখানে 4 জন গেছিলাম। তো আমাদের জন্য একটা সিউল সেন্টার, অনেক প্রেস্টিজিয়াস একটা হল ওখানকার সিউলে, এই 4 জনের জন্য একটা অনুষ্ঠান। বাংলাদেশ দূতাবাস সেখানে গেছে, ওখানকার ওয়ার্ল্ড ডান্সার্স অ্যাসোসিয়েশনের যে ইউনিভার্সাল প্রেসিডেন্ট যিনি, উনি এসছেন, এরকম। তো এরকম গোটা ওয়ার্ল্ডেই খুব জাঁকজমকপূর্ণভাবে হয়। কোরিয়াতে খুব বেশি হবে, ভারতে হবে, তারপরে অস্ট্রেলিয়াতে হবে, রাশিয়া, চায়না, পোল্যান্ড, এরা হবে। মধ্যে পালিত হচ্ছে আর কি সব দেশে। আচ্ছা, যদি পার্থক্যের বিষয়টা নিয়ে আসি, যে অন্যান্য দেশগুলো আসলে নৃত্য চর্চাটা কিভাবে করছে এবং আমরা আসলে নৃত্য চর্চাটা কিভাবে চালিয়ে যাচ্ছি, কি বলবেন? নৃত্য সব দেশেই একভাবেই চর্চা হয়। এটা এমন একটা শিল্প, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। আপনাকে অনেক দিন পরিশ্রম করে, কষ্ট করে, ঘেমে টেমে তারপরে জায়গায় চলে যেতে হবে। যেমন ওই সিনেমায় দেখায় যে খুব গরিব ছেলে, তাকে বড়লোক বানাতে হবে কিভাবে? সে হঠাৎ গান গেয়ে সুপারহিট হয়ে গেল, তারপরে বা সিনেমার নায়ক হয়ে গেল। কখনো কিন্তু দেখানো হয় না যে নাচ করে খুব বড়লোক হয়ে গেল। কারণ নাচ করতে হয় মিনিমাম 6 বছর শিখতে হবে, তারপরে বড়লোক হতে পারবে, তার আগে না। তো এটা সব দেশেই, যেমন চাইনিজরা আমি চায়নায় গেছি, আমাদের বাংলাদেশ থেকে একবার পাঠিয়েছিল ব্যালে একটা ট্রেনিং করার জন্য, মানে আমি শিখবো। তো ওখানে যে প্রথমে তো ভাষাটা একটা সমস্যা, ভাষাটা শিখলাম মোটামুটি, আমি বলতে পারি চাইনিজ, কিন্তু আমাকে যে বয়সে পাঠানো হয়েছে ওই জিনিসগুলো আমার ফিজিক্যালি অ্যাডাপ্ট করতে পারছে না। তো ওরা 6 ইয়ার্স থেকে শুরু করে, 4 ইয়ারেও শুরু করে। ওদের 5 বছরের বাচ্চার যে ডান্স চায়নার, ওইটা মানে আউট অফ ইমাজিন, এত পারফেকশন, এত সুন্দর, এত কঠিন সেগুলো। তো যাই হোক, ওখানে চাইনিজরা তো ওরা খুব মানে ডেডিকেটেড, যারা যেটা করে চায়নায় তারা সেটাই খুব ডেডিকেশন নিয়ে করে। এবং ওদের যারা ডান্সার, প্রতিদিন তারা 4 ঘন্টা প্র্যাকটিস করে, ওটা হচ্ছে তাদের রুটিন। তারপরে শো যেটা হোক, খ্যাপ যাই হোক, সেটা তারা করে। আচ্ছা ভাই, তারা তো এই যে নৃত্য শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বা এটাকে আসলে পেশা হিসেবে নেওয়া, সেই জায়গাটা তৈরি করতে পেরেছে নিশ্চয়ই। সেজন্য হয়তো দিনের একটা লম্বা সময় তারা সেই প্র্যাকটিসের জন্য বরাদ্দ রাখছে। কিন্তু বাংলাদেশে আসলে নৃত্যশিল্পী হিসেবে বা এটাকে পেশা হিসেবে নেয়ার মতন জায়গাটা কি তৈরি হয়েছে? খানিকটা তৈরি হয়েছে, মানে আমি খুব হতাশাবাদী না। যেমন বাংলাদেশের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে একজন করে ডান্স টিচার নেওয়া হয়। তারপরে আর্মিদের যে প্রতিষ্ঠানগুলো আছে, ক্যান্ট পাবলিক কলেজ, ক্যাডেট কলেজ, এগুলোতে সবগুলোতে এখন ডান্স টিচার নেওয়া হচ্ছে। এবং বাংলাদেশে 3টে বিশ্ববিদ্যালয়ে ডান্স একটা ডিপার্টমেন্ট হিসাবে তারা রেখেছে, যেখানে অনার্স মাস্টার্স হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র সৃজন। এরপরে আরো 2টাতে হবে, একটা হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর, ওটার যে ভাইস চ্যান্সেলর আমার ইউনিভার্সিটির 1 ইয়ার জুনিয়র ছিল, ছোট ভাই। তো ওদের ভার্সিটিতে আমি যাব এই 3 তারিখে। ওরা রবীন্দ্র জয়ন্তী 25শে মে করবে এবং ওরা ডান্স ডিপার্টমেন্ট খুলবে। আচ্ছা, তো তাহলে আমাদের 4টা বিশ্ববিদ্যালয় হবে। তো এই বিশ্ববিদ্যালয় ডান্স ডিপার্টমেন্ট খোলা মানে কি, সেখানে মিনিমাম 5-7 জন টিচারকে নিয়োগ দিতে হবে। এগুলো কিন্তু সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়। তো প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যদি 5 জন লোকের কর্মসংস্থান হয়, তাহলে 20 জনের হয়ে গেল, এবং প্রথম শ্রেণীর কর্মসংস্থান কিন্তু তারা। তো এইভাবে হয়। কিন্তু আমরা মানে যারা আর্টিস্ট, ডান্সার যারা, আমরা একেবারে খুব বেশি যে একেবারে মহাতারকা হয়ে যাব, এই ধরনের সুযোগ আমাদের হয় না। মহাতারকা বনে যাব, এই ব্যাপারটি কখনো ছিল না। তার মানে কি, মানে সেই ফ্যাসিনেশনটা আপনার মধ্যে কখনো কাজ করেনি? না, আমরা শিল্পকে ভালোবেসে কাজ করি। আমাকে মানুষ চিনলো কিনা এটা আমি
তাহলে কেন আসলে নাচের অঙ্গনটা আপনাকে এত বেশি টেনেছিল, বা সেই ভালোবাসাটাই বা কাকে দেখে সব থেকে বেশি অনুপ্রাণিত হয়েছিল? তো বহু আগের কথা। উম, আমি যখন একদম ছোট, আমার বাবা ঠাকুরগাঁ, আমাদের এই উত্তরের যে ঠাকুরগাঁ, ওখানে এগ্রিকালচার অফিসার ছিলেন। আমার বাবা কিন্তু স্বাধীনতা যুদ্ধের শহীদ। বাহ। তো ওখানে আমরা, এটা আমি বলছি 1970 সালের কথা, মানে আমি ছোট, একটা অনুষ্ঠানে আমার বাবা আমাকে নিয়ে গেছেন। ওখানে পিটিআই স্কুলের বার্ষিক অনুষ্ঠান, ওরা ডান্স করছে, এই ফুলের দেশে কোন ভ্রমর এসে, সে এ কথা নিয়ে যে কানাকানি, এরকম একটা। তো আমার খুব আশ্চর্য লাগছে, ওরা সবাই সাদা ড্রেস পরে নাচ করতেছে, লাইট চেঞ্জ হচ্ছে, নীল হয়ে যাচ্ছে, লাইট চেঞ্জ লাল হয়ে যাচ্ছে, এরকম একটা। তো ওই বাড়ি এসে না আমি ওগুলো এরকম এরকম করতাম, হাত টাতগুলো এরকম এরকম করছি। তখন থেকে মনে, আর ভিতরে এটা কিন্তু রক্তে থাকে। আচ্ছা। যার রক্তে সঙ্গীত নাই তার হবে না কিন্তু। রিদমটা অবশ্যই থাকতে হ্যাঁ। হবে, কিন্তু পরিবারে কি এমন কেউ ছিলেন যিনি না নাচ করতেন? না, কেউ ছিল না। মানে আমার বাবা এমনি এমনি গান গাইতেন, মানে উনি হ্যাঁ। শিক্ষিত গায়ক ছিলেন না, গান গাইতেন, কিন্তু আমার পরিবারে গান তো দূরের কথা, কালচারাল অ্যাক্টিভিটিসেও কেউ জড়িত ছিল না আর কি। আচ্ছা, তারপরে সেখান থেকে এসে ওখান থেকে না আমি আমার শুরুটা হলো কোথায়, খেলাঘর বলে একটা সংগঠন আছে, শিশু সংগঠন। তো আমি ছোটবেলায় খেলাঘর করতাম। খেলাঘরের 25 বৎসর পূর্তি হয়েছিল ঢাকায়, বা ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় 1977 সালে। তো ওখানে আমি গাইবান্ধা থেকে অংশগ্রহণ করেছিলাম। মানে তখন নাচ ওইভাবে শিখি নাই, একজন আমাকে কোনো রকম একটু দৌড়াদৌড়ি হাঁটা এগুলো শিখিয়েছে। সুকান্তের রানার যে কবিতা আছে, একটা গান হিসেবে, রানার ছুটেছে তাই ঝুনঝুন ঘন্টা বাজছে, ওটা নাচ করেছিলাম এবং আমি ওখানে প্রথম স্থান অধিকার করেছি। বাহ। এবং তখন বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ছিলেন মিসেস ফিরোজা বারী, ওনার কাছ থেকে আমি পুরস্কারটা নিলাম। এবং ওই সময় একটা শিশু চলচ্চিত্রের শুটিং হচ্ছিল, তারা আমাকে একটু ওই ছবিতে একটু সুযোগ দিল, এমিলের গোয়েন্দা বাহিনী ছবি, বাচ্চাদের ছবি, মানে ওই আমাদের গাইবান্ধার টিমটাকে একটা গানে আর কি। আচ্ছা। এরকম। তো ওই তখন থেকে খুব উৎসাহ, পুরস্কার পাওয়ার পরে তো আরো উৎসাহ বেড়ে গেল। 77-এ আমি ক্লাস 6-এ পড়ি। তো এই তো তারপর মানে কোন গুরুজিদের কাছে আপনার শেখা হয়েছে? আমার প্রথম হাতে খড়ি হলো আব্দুল হাসিব পান্না, উনি রাজশাহীর। আর আমি আমার কম্পোজিশনে যাকে ধারণ করি, মানে আমার গুরু, যে আমার প্রধান গুরু বলবো, উনি হলো শামীমা রানীপা। ওনার কাছে আমি দীর্ঘদিন শিখেছি, ওনার সাথে অনেক অনুষ্ঠান করেছি আমি। আচ্ছা এছাড়া বেলায়েত হোসেন খান, শফিকুর রহমান, এনারা আমার গুরু। আচ্ছা। তো নাচ হচ্ছে একটা গুরুমুখী বিদ্যা। আপনি যে সময়টাতে নাচ শিখেছেন সেই জিনিসটা অনেক বেশি প্রবল ছিল। এখন তো আপনি নাচ শেখাচ্ছেন, আপনি একজন নৃত্য পরিচালক এবং নৃত্যশিল্পী তো বটেই। তো সেই জায়গাটা আসলে কোথাও কি একটু কমতি বলে মনে হয় কি, যে গুরুমুখী চর্চাটা? একটু কমেছে, এটার কারণও আছে, আমি এটাকে নেগেটিভ ভাবে নিব না। আমরা যখন শিখতাম, তো শামীমা রানীপা আমার গুরু, ওনার ক্লাস ছিল মগবাজারে, আমি থাকতাম রাজাবাজার। তো ওই সময়টা না এরশাদ ছিল প্রেসিডেন্ট, খুব আন্দোলন হইতো, রাস্তায় হরতাল হইতো, গুলি, তারপরে বম্বিং, মানে ওই যে ককটেল বাস্ট করতো ছাত্র। আমরাও ছাত্র রাজনীতি করতাম তখন, মাঝে মাঝে আমরাও ছিলাম সেগুলোতে। তো কোনো কোনো ক্লাস হরতালের দিনে পড়ে যেত, আমার মনে হতো কি আমি মিস করব ক্লাস, না, তা আমি করতাম কি, এই তেজগাঁ দিয়ে রেল লাইন ধরে হেঁটে একদম মগবাজারে যাইতাম। তো একদিন এরকম ক্লাসে গেছি, দেখি যে ক্লাস বন্ধ, তারপরে নিপা আপার বাসায় গেছি। তো বলে তুই আজকেও আসছিস? আমি আপনি যদি 2টা নতুন মুদ্রা দেন আমি তোমার থেকে বঞ্চিত হব। হ্যাঁ, আর এখনকার বাচ্চারা বলে কি স্যার ভিডিওটা গ্রুপে পাঠিয়ে দিয়েন, আমি দেখে নিব। তারপরে নিজেদেরকে আরো আপডেট করে, বেটার আপডেট করে ইউটিউব দেখে। আচ্ছা। এবং আমরা না এই যে পারস্পরিক একটা বিনিময় যেটা প্রযুক্তির কল্যাণে এখন হয়, আমি মিশরে একটা উৎসবে গেছি। জি। তো একটা কোরিওগ্রাফি আমি ঢাকায় করেছিলাম একটা গানে, রোদ চিনি বৃষ্টি চিনি, মিফতা নামে একজন শিল্পীর গান, ওটা আমার ক্রিয়েশন, ওটা ইউটিউবে আছে। তো মিশরে যে দেখি যে ইজিপশিয়ান একটা গ্রুপ ওই কোরিওগ্রাফিটা কিছুটা ইউজ করছে ওই পদ্ধতিতে। তা আমি আমার স্টুডেন্টদেরকে বললাম যে দেখো তো এটা আমার কোরিওগ্রাফি। ওরা কয় কি না স্যার, এটা ওরা হয়তো নিজেরা করছে। আমি কি না, একদম পুরা
গাঁথুনিটা আমার যদি হয়তো যে একটা এক ঝলক তা না। তারপরে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এই জায়গাটুকু কোথায় থেকে করেছো, কই ইউটিউবে দেখেছি। আচ্ছা, তো ওরা যেরকম আমারটা নেই আমিও ওদেরটা নেই, আমরা চায়নারটা নেই, ভারতেরটা নেই, আমেরিকা, মানে আদান কত দেশ। প্রদান বা হ্যাঁ, বিনিময়টা এভাবেই। চলতে থাকে। মানে একীভূত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব। সেটাই। হ্যাঁ। শুধু তো নাচের সাথে না, আপনি গানের সাথেও আছেন। গান লেখা এবং সুর করা এই বিষয়টির মধ্যেও আপনি দক্ষতা অর্জন করেছেন। গানের বিষয়টি কিভাবে আসলো বা কিভাবে এটা প্রথম শুরু হয় বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি একটা অনুষ্ঠান হতো জি শিশুদের। জি তো নতুন কুড়িতে কিন্তু মানে সবচেয়ে বেশি আমার স্টুডেন্টরা চ্যাম্পিয়ন হয়েছে নতুন কুড়িতে। তো ওখানে যেটা সমস্যা হয় যে লোকনৃত্যের গানগুলো শিশুতোষ হতে হবে, শিশুদের কথা। আমাদের লোকনৃত্যের ভাষাগুলো কেমন, সুজন বন্ধু, রসিক নাগর, চ্যাংরা বন্ধু, প্রীতি, এই ধরনের কথাবার্তা শিশুদের জন্য উপযোগী নয়। তো এখন এই ধরনের কথা, বাপুই চ্যাংরা রে গাছ তুই যে বাবু চ্যাংরা বন্ধু, কিছুই বুঝিস না মুইও যে অবলা নারী, এই ধরনের শুধু সমালোচনা আসতে থাকলো যে হ্যাঁ তুমি ছোট মেয়ে, কিন্তু ভদ্র বা মানে পরিশীলিত কথার তো লোকসঙ্গীত হয় না, লোক তো মানে লোকদেরই এটা গান। জি, তখন আমি ভদ্র কথায় কিছু গান লিখলাম যেটা আমাদের তুমি আমি প্রেম এসব নেই, এবং এই গানগুলো খুব মানে তুমি বিশ্বাস করবা কি না যে আমার কিছু গান আছে বাংলাদেশের চেয়ে ভারতে বেশি হয় নাচ। আচ্ছা, হ্যাঁ, আমি একটা গেয়ে শোনাই একটু। হ্যাঁ অবশ্যই। এটা খুব মানে ভারতে বাংলাদেশে দুই দেশেই হয়, মানে বাঙালি কমিউনিটি যেখানেই আছে সেখানেই এখানে নাচ হয়। শুনি দুটো লাইন। ঘিনিতা ঘিরতা ধিতাং নাকারা ঝিজাং ঝিজাং মাদলের ধিতাং 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 বলে, ও দক্ষিণ শন 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 চঞ্চল চঞ্চল বইল, ওই ঝর্ণা বুঝি নাচে তার পায়ের খাড়ু বাজে, আর চাঁদনি রাতে বাঁশরি বাজিল, ও দক্ষিণ শন 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 চঞ্চল চঞ্চল বইল, ঘিনিতা ঘিরতা ধিতাং নাকারা ঝিজাং ঝিজাং মাদলের ধিতাং 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 বলে। এটা আর কি স্থায়ীটা এটা। মানে নাচের এই পথটাই আসলে আপনাকে গান লেখা বা সুর করার ব্যাপারে উৎসাহিত করেছে বলা যায়। এবং আমার একটা বিরল অভিজ্ঞতা, আমাদের যে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের যিনি জাতীয় চার নেতার একজন, ওনার মেয়ে ইউএসএ থাকেন। তো উনি ওখানে নাচ দেখছে, একটা মাতাল সুরে বাজলো বাসে আমার লেখা সুর করা গান। তো বলছে এই গানটা কি মিউজিক ডিরেক্টরকে, কেউ এমআরও আছে, ওনাকে দিয়ে আমি আমার লেখা একটা গান সুর করাবো। তো উনি বাংলাদেশ শিল্পকলায় ফোন দিচ্ছে যে সঙ্গীত পরিচালক এমআরও আছে, বলছে যে এই নামে সঙ্গীত পরিচালক নাই, নৃত্য পরিচালক আছে। তো বলছে তার নাম্বার দেন আমাকে, নাম্বার নিয়েছে, নিয়ে পরে উনি ইউএসএ থেকে এসছেন এবং ওনার খুব প্রিয় শিল্পী হলো কনক চাপা। আচ্ছা, তো বলছে যে এই গানটা আমি কনক চাপা দিয়ে গাওয়াবো, আপনি সুর করেন। আমি বলছি যে আমি তো এত বড় শিল্পীকে প্রমোট করার মতো অভিজ্ঞ মানুষ না, কনক চাপা অনেক গুণী বড় শিল্পী, গুণী একজন গায়িকা। তো যাই হোক পরে আমি সুর করলাম এবং কনক চাপাই গাইলেন এবং উনি খুব সুন্দর গেয়েছেন গানটা। বাহ বাহ, চমৎকার। আপনি অনেকগুলো আসলে বড় বড় প্রজেক্টে কাজ করেছেন। ইভেন এনটিভি যখন শুরু হয় তখন ওটা ছিল এনটিভির থিম সং, হ্যাঁ থিম সং, সময়ের সাথে আগামীর পথে। এই গানটি সুরকার ছিলেন মকসুদ জামিল মিন্টু, এবং বাংলাদেশের সব শিল্পীকে ওখানে ভিজুয়ালি দেখা গেছে, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর, সেটার কোরিওগ্রাফিটা আমি আপনার কোরিওগ্রাফি ছিল। করেছিলাম। আচ্ছা, সামনের দিনগুলোতে কোনো পরিকল্পনা আছে বা কোনো গোল আছে? অনেক কিছু তো জীবনে আসলে পাওয়া হয়েছে, অপ্রাপ্তির জায়গাটা কিছু আছে কি? একজন শিল্পী সারা জীবন অপ্রাপ্তিকে নিয়েই সামনে আগায়। যদি মনে করি আমি সব পেয়ে গেছি তাহলে তো আর হয় না, আর আসলে আমরা আরো কম পাই, আমরা যারা নৃত্যশিল্পীরা, কারণ আমাদের তো বাজেট ওইভাবে থাকে না। তো আমার যেরকম, আমি একটা ডান্স ড্রামা করেছিলাম, একবারই করেছিলাম, রূপবান। আমি ফোক নিয়ে বেশি কাজ করি, আমি মহুয়া করেছি, নারী স্বাধীনতা নিয়ে একটা আমার ছিল, দুই জনাকেই দেখো সমান, এটা অবশ্য রেহানা সুলতানার লেখা। তো এই রূপবানটা আমি আবার করব, এই আমার সুযোগ, অনেক টাকা লাগে একটা মঞ্চে অনেক টাকা লাগে, এটা সংস্থান হয় না এরকম। আসলে অনেক কাজ করেছেন তো, এবং এতগুলো দেশে আপনি গিয়েছেন নাচ নিয়ে, সেগুলোর গল্প শুনতে গেলে আমাদের আসলে অনেক সময় লাগবে, কিন্তু একেবারে সময় সংক্ষিপ্ত, আজকে শেষ করতে হচ্ছে। এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সবশেষে আবারও আন্তর্জাতিক নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল।
তোমাকেও ধন্যবাদ, সুন্দর করে প্রশ্ন করেছো। এনটিভিকে ধন্যবাদ, আমাকে যোগ্য মনে করে ডেকেছে। আর আজকে বিশ্ব নৃত্য দিবস, আমার সমস্ত দর্শকের কাছে আমার আবেদন থাকবে, সবাই একটু একটু করে নাচুন, আপনার সন্তানকে নাচ শেখান, আপনার ছেলের বৌমা যে আছে তাকেও নাচার সুযোগ দেন যদি সে নাচতে চায়। কারণ নাচলে কিন্তু অনেকে মনে করে ব্যক্তিত্বটা বোধহয় হালকা হয়ে গেল। তো অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ছিলেন টমাহক, উনি আমাদের সঙ্গে ডান্স করেছিলেন, আমরা ক্যানবেরায় গিয়েছিলাম। তো আসলে ডান্সটা কোনো হালকা জিনিস না, সবাই নাচবেন, সুস্থ থাকবেন, ডায়াবেটিস হবে না। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।